আজ আপনি শুনবেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী চিকিৎসা সংকট, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. নন্দবাবুর চরিত্রে দীপক, মিস বিপুলা মল্লিকের ভূমিকায় সঙ্গীতা, বঙ্কুবাবু নেপাল, মীরমুন্সি, বৃদ্ধ এবং প্রৌঢ়ের ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী চিকিৎসা সংকট। সন্ধে হবে হবে করছে। নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে করে বাড়ি ফিরছিলেন। বিডন স্ট্রিট পার হয়ে গাড়িটা আস্তে আস্তে চলতে লাগলো। সামনে গরুর গাড়ি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটা গলি থেকে তার বন্ধু বঙ্কুবাবু বের হয়ে আসছেন। নন্দবাবু ডাকলেন, বঙ্কু, এই যে দাঁড়াও, দাঁড়াও, আমি নামছি। নন্দবাবুর দুই বগলে দুটো বান্ডিল ছিল। ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যখনই নামতে যাবেন অমনি কোঁচায় পা বেঁধে নিচে পড়ে গেলেন। গাড়িতে একটা শোরগোল পড়ে গেল আর সঙ্গে সঙ্গে সশব্দে ট্রাম চলা বন্ধ হয়ে গেল। কিছু যাত্রী নেমে নন্দবাবুকে ধরাধরি করে তুললেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা রকম সমবেদনা জানাতে লাগলেন। বড্ড লেগেছে মনে হচ্ছে। বাবা, কোথায় লেগেছে দেখি? আরে থোড়া গরম দুধ পিলা দেও। একজন বললেন, সর্বনাশ, দুটো পাই কি কাটা গেছে নাকি? আরেকজন অনুমান করল মৃগী, অন্য আরেকজন বলল ভিড়মি, কেউ বলল মাতাল, তো কেউ বলল বাঙাল, আবার কেউ বলল পাড়া গাঁয়ের ভূত। বাস্তবে কিন্তু নন্দবাবুর মোটেই কোথাও আঘাত লাগেনি, কিন্তু কে শোনে কার কথা। আরে লাগেনি কি মশাই, খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বুঝলেন? বাড়ি গিয়ে টের পাবেন, বলে দিলাম। নন্দবাবু বারবার হাত জোড় করে সবাইকে নিবেদন করলেন যে সত্যিই তার কোনো চোট লাগেনি, কিন্তু কেউ কোনো কিছু শুনতেই রাজি নয়। মলজা, ভালো করলে মন্দ হয়। স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে কিনা লাগেনি। আজকালকার ছেলে ছোকরা। এমন সময় সেখানে বঙ্কুবাবু এসে উপস্থিত হওয়ায় নন্দবাবু রক্ষা পেলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণদের নিয়ে ট্রামও ছেড়ে চলে গেল। বঙ্কুবাবু বললেন, কি ব্যাপার, মাথাটা কি হঠাৎ ঘুরে গেছিল নাকি? যাই হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা! রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে নিয়ে গেল। বঙ্কুবাবু পেছনে হেঁটে চললেন। নন্দবাবুর পরিচয়টা এখানে একটু দেওয়া যাক। নন্দবাবুর বয়স 40 বছর, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তার বাবা পশ্চিম কমিশনারেটের চাকরি করে বেশ টাকা উপার্জন করেছিলেন এবং মরণকালে একমাত্র সন্তান নন্দবাবুর জন্য কলকাতায় একটা বড় বাড়ি, বিস্তর আসবাবপত্র এবং মস্ত এক গোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দবাবুর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হয়ে যান। তারপর আর বিয়ে করেননি নন্দবাবু। মাও অনেকদিন আগেই পরলোক গমন করেছেন। বাড়িতে একমাত্র মহিলা এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়ে ব্যস্ত থাকেন। বাড়ির কাজকর্ম ঝি চাকরেরাই দেখে। নন্দবাবুর দ্বিতীয় বিয়ে করতে কোনো আপত্তি ছিল না, কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি এবং এই সম্ভব না হয়ে ওঠার প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস, বন্ধুদের সংসর্গ, এভাবেই নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ে করার আর ফুরসত কোথায়? তার উপর ক্রমশ বয়স বেড়ে যাচ্ছে, তাই এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দবাবু নিরীহ, গো বেচারা, অল্পভাষী, উদ্যমহীন এবং আরামপ্রিয় লোক। তা যাই হোক, নন্দবাবুর বাড়ির একতলায় সুবিশাল ঘরে সান্ধ্যকালীন আড্ডা বসেছে। আজ নন্দবাবু কিছুটা ক্লান্ত বোধ করছেন।
সেজন্য বালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন ভদ্রলোক। বন্ধুদের জন্য আনা চা আর পাঁপড় ভাজা শেষ হয়ে গেছে, এখন পান, সিগারেট আর গল্প চলছে। গুপিবাবু বললেন, শরীরের ওপর এত অযত্ন করো না হে নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। না না, মাথা ঘোরেনি, শুধু ওই কোচার কাপড়টা বেঁধে। আরে না 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 না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডক্টর তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান এই শহরে আর কোথায় পাবে। যাও না যাও, কাল সকালে একবার তার কাছে বরং দেখে এসো। বঙ্কুবাবু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু গুটিসুটি মেরে এক কোণে বসেছিলেন। তার মাথায় টুপি, গালে দাড়ি এবং গলায় কমফোর্টার। বাপরে, এই শীতে অবেলায় কেউ কখনো ট্রাম চড়ে? শরীর অসাড় হলে তো আছাড় খেতে হবেই। তোমার শরীর একটু গরম রাখা দরকার নন্দ, বুঝলে? এবার নিধুবাবু বললেন, নন্দা, মোটা চালটা এবার ছাড়ো, বুঝলে? সেই এক বিরিঞ্চির আমলের ফরাস টাকিয়ার লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে কি গায়ে গর্তি লাগবে? তোমার পড়ার তো অভাব নেই বাবা, একটু ফুর্তি টুর্তি করতে শেখো। বেশ খানিকক্ষণ আলোচনার পর শেষে ঠিক হলো যে নন্দবাবু কাল সকালে ডক্টর তফাদারের বাড়ি যাবেন। ডক্টর তফাদার MD/MRAS, থাকেন গ্রে স্ট্রিটে। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব নামডাক। রোগীরা ডাকলে সহজে পায় না। ঘণ্টা দেড়েক পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখেন তখনও একজন রোগীর পরীক্ষা চলছে। বেশ একজন নাদুস নুদুস মারোয়ারি খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারবাবু ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, कुछ नहीं हुआ, बस 1.25 इंच बढ़ गया, बाकी सब ठीक है। नब्ज तो थोड़ा देखिए। ডাক্তার রোগীর কবজিতে নাড়ির ওপর একটা মোটরের মতো স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, बहुत मजे से चल रहा है, चिंता की कोई विषय नहीं है। बहुत अच्छा, जबान तो देखिए जरा। রোগী হাঁ করলে ডাক্তার ঘরের অন্যদিকে দাঁড়িয়ে অপেরা গ্লাস দিয়ে তার জিভ দেখে বললেন, थोड़ी सी असर है, कल फिर आना, ठीक है? রোগী চলে গেলে তফাদার নন্দবাবুর দিকে তাকিয়ে বললেন, ওয়েল, আপনার সমস্যা কি? ইয়ে, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। সে কি কম্পাউন্ড ফ্র্যাকচার নাকি? হাড় ভেঙেছে? নন্দবাবু পুনরায় তাঁর অবস্থার বর্ণনা করলেন। ব্যথা নেই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি কিচ্ছু নেই। কাল থেকে খিদেটা একটু কমে গেছে আর রাত্রে দুঃস্বপ্ন দেখেছেন, এবং এই সমস্ত কিছুতে তিনি বেশ আতঙ্কিত। ডাক্তার তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি এই সমস্ত পরীক্ষা করলেন। তারপর বললেন, কই দেখি, জিভটা দেখি, করুন। নন্দবাবু জিভ বের করলেন। ডাক্তার জিভ দেখে কিছুক্ষণ মুখ বেঁকিয়ে কলম ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দবাবুর দিকে তাকিয়ে বললেন, এখন আপনি জিভ ঢুকিয়ে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার করে খাবেন। মানে কিরকম বুঝলেন ডাক্তারবাবু? ভেরি ব্যাড। কি হয়েছে ডাক্তারবাবু? আরও দিন কতক ওয়াচে না থাকলে ঠিক বলা যাচ্ছে না, তবে সন্দেহ হচ্ছে সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া, অর্থাৎ ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অপারেশন করতে হবে, আর ওই ঘাড় চিরে নার্ভের জটটা খুলে ফেলতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে মশাই। ডাক্তারবাবু, আমি বাঁচব তো? দমে যাবেন না, তাহলে সারতে পারবেন না। 7 দিন পর আবার আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে না হয়। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব চলতে পারে। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন,
বরফ জল খাবেন একটু বেশি করে, বুঝলেন? আর হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। নন্দবাবু কাঁপা কাঁপা পায়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যাকালীন আলোচনায় বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে যেও না, ব্যাটা মরার পেটে হাত বুলিয়ে খায়। খুলের উপর তুরপুন চালাবেন, শখ কত। বলছিলাম যে আমার পাড়ার ওই তারিণী কবরেজকে একবার দেখালে হয় না? দেখো না একবার। না 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 না, যদি সত্যি নন্দর মাথার ভেতরে ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে ওই হাতুড়ে বদ্যির কম নয়, হোমিওপ্যাথি ভালো, বুঝলে? আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তারি তো আমার ধাতে সয় না, তো একটু কবিরেজি করতে শেখো। দারওয়ানজি দিব্যি একলোটা বানিয়েছেন, বলো তো একটু চেয়ে আনি নাকি? শেষ পর্যন্ত হোমিওপ্যাথি স্থির হল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি এলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। কিছুক্ষণ পরেই তাঁর ডাক পড়ল। একটা প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপের মতো বই সাজানো রয়েছে। বাইরের ঘরের মধ্যেই গল্পে বলা শেয়ালের মতো নেপালবাবু বসে আছেন, মুখে গড়গড়ার নল। ঘরটা ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট করে তার দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে রয়েছ কেন? বসার জায়গা আছে তো? নন্দবাবু বসলেন। শ্বাস উঠছে? মানে? রোগীর শেষ অবস্থা না হলে তো আর আমাকে ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। আগে আমি রোগী? তা অ্যালোপ্যাথি ডাকাত বেটারা ছেড়ে দিল যে বড়, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, নন্দবাবু ঘটনার ইতিবৃত্ত বর্ণনা করলেন। সব শুনে নেপাল ডাক্তার জিজ্ঞেস করলেন, তফাদার কি বলেছে? বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে কে জানে? গোবর, বুঝলে, গোবর। ও টুপির ভেতরে শিং আর জুতোর ভেতর খুর, আর পাজামার ভেতর একটা লেজ আছে নিশ্চয়ই। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম? না। মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁদিকে? আগে হ্যাঁ। না ডান দিকে? আগে হ্যাঁ। ঠিক করে বলো। আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায় নাকি? সেদিন কামড়েছিল। নিদে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয়, সেটা ঠিক করে বলো। আগে হাঁচড় পাঁচড় করে। একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে ব্যাটারা 2 গ্রেন কুইনাইন দিয়েছিল, এখনো বিকেলে মাথা টিপ টিপ করে। 7 দিন পর আবার এসো, বুঝলে, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা ঠিক কি বলে আন্দাজ করছেন? তা জেনে কি তোমার 4টে দাঁত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত একদম না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, আর গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে কিন্তু ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো কি আমার আলমারির ওষুধের গুণ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো আছে। ফি কত সেটাও কি বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ টাঙানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা, দিয়ে যাবে। অগত্যা নন্দবাবু টাকা দিয়ে বিদায় নিলেন। কেন বাবা খামোখা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বসে বসে থিয়েটার দেখা যেত। ও নেপলা বুড়ো একটা মস্ত ঘুঘু মাল, বুঝলে? নন্দাকে ভালো মানুষ পেয়ে জোর করে করিয়ে দিয়েছে। দাও ওই একটু পিক ডানিটা দাও দেখি। পটো আমার পাল্লায়, কত বড় হোমিওপ্যাথ ডেকে নিতুম। 1 চুমুকে তার আলমারি শুদ্ধ সাবার না করে দিতে পারি তো আমার নাক কেটে দিও। আজ আপিসে শুনলাম কে যেন একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছেন, বুঝলে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। তাই বলছিলাম যে একবার তাকে দেখালে হয় না। ওরে বাবারে, এই শীতে আবার হাকিমি ওষুধ? বাপরে, ও তো শরবত খাইয়েই মারবে। তার চেয়ে বরং তারিণী কবিরাজি ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসাই সাব্যস্ত হল। পরদিন সকালে
নন্দবাবু তারিণী কোবরেজের বাড়িতে উপস্থিত হলেন। কোবরেজ মশাইয়ের বয়স ৬০-৬৫, ক্ষীণ শীর্ণকায় শরীর, দাড়িগোঁফ কামানো, তেল মেখে ৮ হাত ধুতি পরে একটা চেয়ারের ওপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। এই অবস্থাতেই তিনি প্রত্যেক দিন রোগী দেখেন। তার ওপর একটা তেলচিটে পাটি এবং কয়েকটা মলিন তাকিয়া। দেওয়ালের কোলে দুটো ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তপোষের ওপর বসলেন। কবিরাজ মশাই জিজ্ঞেস করলেন, তা বাবুর কণ্ঠে আশা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ঠিকানা বললেন। রোগীর ব্যায়ামটা কি? নন্দবাবু জানালেন তিনি রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করলেন। হ্যাঁ, মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? আগে না, নেপালবাবু বললেন পাথরি, তাই আর মাথায় অস্তর করাইনি। নেপাল? এইটা আবার কেডা? জানেন না? চোরাবাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। আর ন্যাপলা? তাই কও, এটা আবার ডাক্তার হইল কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতে ও ছেলে ছোকরার কাছে যাও কেন? হ্যাঁ, আগে বন্ধু বান্ধবরা বলল ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসা করতে হয়। জন্তি বাবুরে সেন? খুলনার উকিল জন্তি বাবু। নায়ের ভঙ্গিতে নন্দবাবু ঘাড় নাড়লেন। তার মামার হয় উরুস্তম্ভ। সিভিল সার্জনে পা কাটলে 3 দিন অচৈতন্যি। জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাং কই, ডাকো তারিণী স্যান রে। দিলাম ঠুকে 1 দলা চবন প্রাস। তারপর কি হলো কও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? আরে ও ক্যাবলা, দেখ 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 দেখ, বেড়ালে সব ঘিটা খেয়ে গেল, দেখ দেখ। কথাটা বলতে বলতেই কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে নিজের জায়গায় বসে বললেন, দাও দেই নাড়িটা একবার দেখি। যা ভেবেছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কেন? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিকই ঠাউরেছি। 5 বছর আগে? না, তা প্রায় 7.5 বছর হলো। ওই একই কথা, 5 দেড়া 7.5। সকালবেলা বমি হয়? আগে না। হয় হয়, জানতে পারো না? ঘুম হয় ভালো মতো? ভালো হয় না। না হওয়ারই কথা। রক্ত উড্ডু হয়েছে কি না? দাঁত কনকন করে? আগে না। করে করে, জানতে পারো না? যাই হোক, তুমি চিন্তা করোনি বাবা, আমি ওষুধ দিচ্ছি, আরাম হয়ে যাবানে। দাঁড়া দাঁড়া। কবিরাজ মশাই আলমারি থেকে একটা শিশি বের করলেন এবং তার মধ্যে থাকা বড়ির উদ্দেশ্যে বললেন, লাফাস নে, থাম থাম থাম। হা হা, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শুনে। হ্যাঁ, এই বড়ি সকাল সন্ধি একটা করে খাবা। হ্যাঁ, আবার 3 দিন পরে আসবা একবার, বুঝছ? আগে হ্যাঁ। সাই বুঝছ? অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এই সমস্ত খাইবা, বুঝলা? নুন কিন্তু ভুল কইরাও ছুঁবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়ে রেঁধি খেতে পারো, আর ওই গরম জল ঠান্ডা করে খাবা। হ্যাঁ। ব্যারামটা কি? উদুরি উদুরি, উর্দু শ্লেষমাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী এবং ওষুধের মূল্য দিয়ে বিষণ্ণ মনে বিদায় নিলেন। সন্ধেবেলায় নিধুবাবু বললেন, কে নন্দা, কবিরাজির স্বাদ মিটল? আমি বলি কি, নন্দ বেথা করে এবার পরিবার আনুক। এরকম দামড়া হয়ে থাকার কোনো মানেই হয় না। আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই। এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। শোন নন্দা, একটা মোটর কেন মাইরি। হ্যাঁ, 2 দিন হাওয়া খেলেই একেবারে চাঙ্গা হয়ে উঠবে। একটা ওই 7 সিটার হাডসন কেন, সেটার কোলে আমরা তো 5 জন আছি নাকি? হ্যাঁ, তাই যদি বললে, তবে আমার মতে কিন্তু মোটর কারও যা, ওই পরিবারও তাই। ঘরে আনা সোজা, কিন্তু মেরামত করার খরচ জোগাতে জোগাতে একেবারে জীবন শেষ। আজ টায়ার ফাটলো তো কাল ওদিকে গিন্নির অম্বল, পরশু ব্যাটারি খারাপ তো তরশু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, বুঝলে? অমন কাজ করো না, অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে।
এই শীতকালে কোথায় দুদণ্ড লেপের মধ্যে ঘুমবো মশাই? তা নয় সারা রাত প্যাঁ প্যাঁ ট্যাঁ ট্যাঁ। তো ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবে লোক মাই, একটা মোটা সোটা রোমাওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, বুঝলেন? লেপ কম্বলের খরচাটা বেঁচে যেত। কি আর বলবো ময়। যাকগে যাক, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ তুমি একবার ওই হাকিম সাহেবের কাছে যাও, বুঝলে? তারপর যা হয় করা যাবে খন। অগত্যা নন্দবাবু রাজি হলেন। হাজিক উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজনফরল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাকে বলল, আসেন বাবু মশাই আসেন, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে এত্তেলা ভিজিয়ে দেব। বিমারি যে কি সেটা জানতেই তো আসা বাপু। तब भी कुछ तो बोलेन। नातकती, बुखार, पिल्ली, चेचक, घेग, बवासीर, रात अंधी। ওসব কিছু নয়, ওসব কিছু নয়, ওই আমার প্রাণটা ধরপড় করছে শুধু। अरे सोही बोलेन, दिल तड़पना। मोहर এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোবেন না, নজরানা 2 মোহর। না থাকে তো আমি দিচ্ছি 45 रुपया, আর बट्टा 2 টাকা, আর রেশমি রুমাল 2 रुपया। দরবারে যে আগে হুজুরকে বন্দগি জনাব বলবেন, তারপর রুমালের উপর ওই মোহর রেখে সামনে ধরবেন। মীর মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেলেন। একটা বিশাল ঘরে গালিচা পাতা, একপাশে মসনাদের তাকিয়ার ওপর হেলান দিয়ে হাকিম সাহেব ফার্সিতে ধূমপান করছেন। বয়স 55-55 হবে। বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, বুক পর্যন্ত লম্বা দাড়ির গোড়ার দিকটা সাদা, মাঝে লাল আর ডগায় নীল। পরনে শার্টিনের চুড়িদার ইজার, কিংখাবের জোব্বা এবং জরির তাজ। সামনে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তগি জ্বলছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি রাখা। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিম সাহেবের সব কথায় কেরামত বলছে। নন্দবাবু অভিবাদন করে মোহরের নজরানা পেশ করলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান থেকে কিছুটা তুলো নিয়ে নন্দবাবুর কানে গুঁজে দিলেন। মীর মুন্সি বললেন, আপনি বাংলায় বাতচিত বলেন তো, আমি হুজুরকে সমঝিয়ে দেব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম বললেন, স্যার লাও। নন্দবাবু শিউরে উঠলেন। বিলকুল ডরাবেন না জনাব। জনাবকে আপনার সিটটা গিয়ে দেখান। নন্দবাবুর মাথা টিপে হাকিম বললেন, हड्डी पिलपिला गया। শুনেছেন, আপনার মাথা কা হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম তাঁর 3 রঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন, सुरमा सुर्ख। একজন একটা লাল গুঁড়ো নন্দবাবুর চোখের পাতায় লাগিয়ে দিল। আঁখ ঠান্ডা থাকবে, নিন্দ ভালো হবে। रोगन बब्बर। এ জি বলবার, ওস্তারা লাও। আরে আরে, তুমি করছো কি? কথাটা বলতে বলতেই নাপিত চট করে তার ব্রহ্মতালুর ওপর 2 ইঞ্চি সমচতুষ্কোণে কামিয়ে দিল, আর অন্য একজন তার ওপর দুর্গন্ধ জাতীয় কিছু একটা প্রলেপ লাগিয়ে দিল। মীর মুন্সি বললেন, আরে বিলকুল ঘবড়াবেন না, বিলকুল ঘবড়াবেন না। এ হচ্ছে বব্বরি শেরনির মাথার ঘি, বহুত কিমাত। মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। তারপর প্রকৃতিস্থ হয়ে দ্রুত ঘর থেকে পালিয়ে গেলেন। মুন্সি পেছন পেছন ছুটতে লাগলো। अरे सुनिए बाबूजी, अरे रुकिए बाबूजी, कहाँ भाग रहे हैं? अरे इधर तो आइए, सुनिए। সেদিন সন্ধেবেলা বন্ধুগণ এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকরের কাছে জানা গেল বাবুর বড় অসুখ, দেখা হবে না। সকলেই বিষণ্ণ মনে ফিরে গেলেন। সারা রাত বিছানায় ছটফট করে ভোর 4টের সময় নন্দবাবু দৃঢ় প্রতিজ্ঞা করলেন, না, অনেক হয়েছে, আর কোনো বন্ধুদের পরামর্শ শুনবো না, এবার নিজের ব্যবস্থা নিজেই করব।
বেলা 8টার সময় নন্দবাবু বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় একটা ট্যাক্সি ধরলেন। ট্যাক্সিতে চেপে বললেন, সিধা চলো। নন্দবাবু মনে মনে সংকল্প করেছিলেন ট্যাক্সির মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসককেই পাবেন তার মতেই চলবেন। তা সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদসির যাই হোক না কেন। বড়বাজারে নেমে একটা গলিতে ঢুকতেই একটা সাইনবোর্ড নজরে পড়ল নন্দবাবুর, ডক্টর মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটা লক্ষ্য করেননি, করলে হয়তো ইতস্তত করতেন। তিনি একেবারে সোজা পর্দা ঠেলে একটি ঘরের ভেতরে ঢুকে গেলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে কাঁধের ওপর সেফটি পিন আঁটছিলেন। নন্দবাবুকে দেখে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটায় একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, তারপর মরিয়া হয়ে ভাবলেন, হলোই বাদুর, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। শেষে মুখ ফুটে বলেই ফেললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? আগে আমি নিজে চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? ব্যাপার কি? সমস্ত ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টে প্রশ্ন করলেন। আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? আগে শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে কে আছেন? আগে অনেক দিন আগে বিয়ের 1 বছর পরে স্ত্রী মারা যায়। বাড়িতে একমাত্র বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নেই। কাজকর্ম কি করা হয়? তা কাজ কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? আগে নেই, তবে কেনার ইচ্ছে আছে। আরও নানা রকমের প্রশ্ন করে মিস মল্লিক কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন। তারপর ধীরে ধীরে বামে ডানে ঘাড় নাড়লেন। নন্দবাবু বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, উদরি না কালাজ্বর, নাকি হাইড্রোফোবিয়া? আপনি এত ভাবছেন কেন? ওইসব কিছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবক দরকার। তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক খিলখিল করে হেসে উঠলেন। ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হতে যাবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেওয়ার জন্য বাড়িতে একজন উপযুক্ত লোক থাকা দরকার। কেন? পিসিমা তো আছেন। মাসি পিসির কাজ নয় এটা। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন। বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পর আবার আসবেন। 7 দিন পরে নন্দবাবু পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তার 2 দিন পরে আবার গেলেন। তারপর প্রত্যেক দিন গেলেন। তারপর নন্দবাবু পিসিমাকে পাঠিয়ে দিলেন কাশীধামে এবং প্রচুর পরিমাণে বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, সেই পরিমাণ অনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। বন্ধুবান্ধবদের ডেকে মন খুলে খাওয়ালেন। জরিপার সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরে লজ্জিত স্মিত মুখে সকলকে আপ্যায়নও করলেন নন্দবাবু। আর মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ছাড়া অন্য কোনো রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে। শুধু দুঃখের বিষয় হলো সান্ধ্যকালীন আড্ডাটা একেবারে ভেঙে গেছে। এতক্ষণ আপনি শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী চিকিৎসা সংকট, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. নন্দবাবুর চরিত্রে দীপক, মিস বিপুলা মল্লিকের ভূমিকায় সঙ্গীতা, বঙ্কুবাবু নেপাল, মীরমুন্সি, বৃদ্ধ এবং প্রৌঢ়ের ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।